বলছি স্যার, কাল রাতে ভারতবর্ষ আক্রমণ করলো একেবারে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এবং ৩০০ জন জঙ্গি মারা গেছে। অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন দেশ, তার মধ্যে রাশিয়া বলছে যে যুদ্ধ থেকে বিরত থাকুন। এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কি করা উচিত? এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের লাড্ডু বিলোনো দরকার। এবং আমার ভারত মাতার ২৮টা সন্তান যে বেড়া টপকে এসে ইসলামের নামে সন্ত্রাসবাদী করে তারা খুন করে গেছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আমাদের যে পিওকে, যেটা ইন্দিরা গান্ধী যুদ্ধ করতে করতে রেখে দিয়ে চলে এসেছিল, সেই পিওকে দখল করা উচিত। আর যারা খুন হয়েছে আমার ভারতবর্ষের ইয়েতে, এটা ট্রেলার হলো, পিকচার আবি বাকি হয়। কিন্তু রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ বারণ করছে যুদ্ধতে সামিল হতে। এইটার পেছনে কি কোনো রহস্য আছে? দেখুন, কে কি বলল আর কে কি শুনলো, আপনি আপনার বউকে বা আপনার মাকে কেউ যদি খুন করে যায় আর কেউ যদি বলে ওরে বাবা তোর মাকে মেরেছে তুই যাসনি, আপনি শুনবেন? আমার ভারত মাতার সন্তান ২৮টা খুন হয়েছে, রাশিয়া কোন হুলুদাস রে? হ্যাঁ, আমার ভারত মাতা ২৮টা সন্তানকে খুন করেছিল, রাশিয়া কেঁদেছিল, আমার ভারত মাতা কাঁদছে। আমার ভারত মাতার ২৮টা সন্তান তারা কি দোষ করেছিল? পাহেলগাঁওতে তারা তো কাশ্মীরে গিয়েছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে, তারা তো যুদ্ধ করতে যায়নি, তারা তো ডিনামাইট ফাটাতে যায়নি, তারা তো গুলিগাড়া চালাতে যায়নি। তাদেরকে নিরীহ পাকিস্তানিরা ইসলামিক, যেটা ইসলাম নিষিদ্ধ, তারা ইসলামের নামে কলঙ্ক, তারা মুসলমানের নামে কলঙ্ক। তাই আমি মোদিজিকে বলবো যে ইটের জবাব পাথরে দিতে, এবং পিএকে এখন তাওয়া গরম আছে, এক্ষুনি রুটি শিখে নাও। বলছি, আপনি দিল্লিতে গেছিলেন, যেটা আমাদের কাছে খবর আছে এবং ছবিও আছে। কি হলো, কি করতে গেলেন আর কি? দেখুন, এটা সাংগঠনিক বৈঠক ছিল। সাংগঠনিক বৈঠকের ব্যাপারটা সাংবাদিকদের সামনে প্রকাশ করা যায় না। যেটুকু প্রকাশ করা সেটুকুই করছি, যেহেতু আমাদের সংগঠনটা সিপিএমের যেমন ক্যাডার ভিত্তিক সংগঠন, আমাদেরটাও ক্যাডার ভিত্তিক সংগঠন, সুতরাং সব কিছু সিক্রেসি মেনটেন করে চলতে হয়। আমি পশ্চিমবাংলা, উড়িষ্যা থেকে আরম্ভ করে আন্দামান নিকোবর টোটালটাই ক্ষেত্রীয় সংগঠন। একটা সিদ্ধান্ত হয়েছে যে পাহেলগাঁওতে যে নিরীহ মানুষগুলো খুন হয়েছে, সেখানে ২৮ জনের যে ভারত মাতার সন্তান খুন হয়েছে, তাদের জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে দিল্লি থেকে একটা ৬০ জনের প্রতিনিধি দল পাহেলগাঁও যাবে, কাশ্মীরে যাবে। আর একটা প্রতিনিধি দল লখনৌ থেকে আমার মুর্শিদাবাদে ওয়াকফকে কেন্দ্র করে ৫টা আমার বাংলা মায়ের সন্তান চলে গেছে। সেই জন্যে লখনৌ টু মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা শামসেরগঞ্জ, সুতি এবং আরেকটা জায়গা, সেই জায়গাতে আমরা মুর্শিদাবাদে ৩ জায়গায় যেখানে যেখানে মানুষগুলো খুন হয়েছে, সেখানে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে। ডেটটা ফাইনাল হলে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু প্রতিনিধি দল রিপোর্ট তৈরি করে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে এবং বিদেশ মন্ত্রীকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থেকে যে ঘুরে গিয়ে সার্ভে রিপোর্ট জমা দেবে, এটাই ফাইনাল রিপোর্ট হিসাবে আকারে আগামী দিনে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে না। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর আলাদা রাজ্য গঠন হবে, দার্জিলিং, সবটাই নির্ভর করছে তাদের রিপোর্টের উপর। তার যে কোনো সময় রাজ্য ভাগ হতে পারে, রাজ্য ভাগ হতে পারে, আবার রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে, আবার অনেক কিছু হতে পারে। সব কিছুই নির্ভর করছে, কারণ বাংলার যে পর পর বার্নিং ইস্যুগুলো হচ্ছে, এটা নিয়ে দিল্লি অত্যন্ত চিন্তিত।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে অন্যরকম কথা বলছেন যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মিডিয়া বাড়িয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে আমাদেরকে মালিন করার জন্য। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, নাট্যর মুখ্যমন্ত্রী যদি বাপ্পের বিক্রি হবে, তাহলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমার প্রশ্নের জবাব দেবে। যখন মুর্শিদাবাদে 70% আমরা, 30% ওরা, হুমায়ুন বলেছিল মেরে গঙ্গায় ভাসিয়ে দেব, তুমি তখন মুখে নিকো প্লেস্টার কেন রেখেছিলে? তোমার ববি হাকিম 30% আমরা, আল্লাহ যদি করে 70% আমরা হয়ে যাব, তুমি সেদিন চুপ করেছিলে কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া যেদিনকে কলকাতার বুকে ওয়াকআপ নিয়ে ঝাঁঝালো বক্তব্য দিল, কলকাতা অবরুদ্ধ করে দেবো, সেদিনকে তুমি চুপ করেছিলে কেন? এবং মুর্শিদাবাদে জেলা পরিষদ তোমার, এমএলএ তোমার, এমপি তোমার, পঞ্চায়েত তোমার, পঞ্চায়েত সমিতি তোমার, পৌরসভা তোমার, এসপি তোমার, ওসি তোমার, এসডিপিও তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, ডিআইবি তোমার। তা কি করলে? আমার 5টা মায়ের প্রাণ চলে গেল তো। হ্যাঁ, তুমি তখন কালীঘাটে স্কাই ফ্লাইওভার উদ্বোধন করছিল, তোমার সেদিনকে মুর্শিদাবাদ যাবার মুরদ হয়নি, এখন তুমি ওখানে যখন আমার হাইকোর্ট অর্ডারে বিএসএফ নেমে পরিস্থিতি ঠান্ডা করেছে, তখন তুমি ওখানে বার্নার লাগাতে গেছো, বোরোলিন লাগাতে গেছো। আমরা যাব, মুসলিম রাষ্ট্রে মঞ্চ যাবে, দেখবো তোমার কত পুলিশ আছে, রোকসাতে তো রোকলো। আর স্যার, আজকে 7টার সময় একটা মহড়া হওয়ার কথা আছে, মানে এইটা অ্যাকচুয়ালি কি? মানে অনেক মানুষ অনেক রকম ভাবে ব্যাখ্যা করছেন, আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, মহড়া ফুটবল খেলতে নামার আগে প্লেয়াররা মাঠের মধ্যে নেমে গা ঘামায়, দেখবেন ছুটছে, ব্যায়াম করছে, বল এরম এরম পায়ে খেলছে, মানে প্র্যাকটিস করে। অর্থাৎ যদি যুদ্ধ লেগে যায়, তাহলে যুদ্ধের আগে মহড়া দিতে হয়, এবং যুদ্ধে যাতে আমার ভারত মাতার কোনো সন্তানের ক্ষতি না হয়, সেই জন্য সাইরেন বাজিয়ে সতর্কীকরণ অর্থাৎ জনজাগরণ করা হবে। এটা একটা মক টেস্ট। তাই বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। অনেকে বলছে এগুলো তো বাড়াবাড়ি, কারণ যুদ্ধ তো পাবলিক করবে না, যুদ্ধ তো করবে সৈন্যরা। আরে যুদ্ধ হলে আজকে যদি হাইকোর্টে একটা বোম পড়ে, মরবে কারা? যুদ্ধ তো সৈন্যরা করবে, মরবে তো আমজনতা। যারা বলছে তারা ঘাসে মুখ দিয়ে চলে, তারা উল্লুর বাচ্চা।